হ্যালো বন্ধুরা, বৃন্দাবন যাত্রার দ্বিতীয় দিনে সকলকে স্বাগত। আমি যাচ্ছিলাম গোয়ালিয়র এক্সপ্রেসে এবং গোয়ালিয়র এক্সপ্রেসের যে ম্যাক্সিমাম যে স্পিডটা ছিল সেটা আমাকে ভীষণ ভালো লাগছিল এবং ভীষণ আমি খুশি হচ্ছিলাম যে 29, 30 এবং আমি দেখেছিলাম যে 40-এও পৌঁছে গেছিলো এক টাইমে। সকালবেলায় উঠে রেডি হয়ে গেছি, ভোর ভোর একদম। এখন 5:30 থেকে 6টা বাজে। ট্রেনে খুব একটা ভালো আবার ঘুম হয় না, তাই জন্য সকাল সকালই উঠে গিয়ে একদম আমি রেডি হয়ে গেছিলাম যে আর কিছু ঘন্টা পরে আমি মথুরায় নেমে যাব। মথুরায় পৌঁছে আমি একটু মথুরা স্টেশনের একটু ভিডিও করে নিলাম। আমাকে খুব ভালো লাগছিল। মথুরা আমার গন্তব্যে আমি পৌঁছে গেছি। আমি আমার ব্রজধাম, আমার আরাধ্যের স্থলে পৌঁছে গেছি, যেখানে তার জন্ম হয়েছিল, তার লীলাক্ষেত্র। আমি খুব আপ্লুত হচ্ছিলাম, সবটাই আমাকে ভীষণ ভালো লাগছিল। মথুরা স্টেশনের বাইরে এসে আমি একটি টোটো নিয়ে নিলাম। সেখান থেকে আমি মথুরা বাস স্ট্যান্ডে যাব, যেখানে আমি সরকারি বাসে চড়ে বারসানার উদ্দেশ্যে রওনা দেব। সেখানে এত বেশি গরম ছিল যে আমার চোখ মুখ মনে ছিল পুড়ে যাচ্ছে, তাই জন্য আমি নিজেকে পুরো ঢেকে নিয়েছিলাম। বাসগুলো, এসি বাসগুলো আমরা পাইনি, কারণ এসি বাসগুলো কিছুদিন থেকে লাইট অফ হচ্ছিল ভীষণ, তার জন্য নাকি চার্জ হচ্ছিল না এবং বন্ধ ছিল। ব্রজধামের সৌন্দর্য দেখতে দেখতে আমি এমনি সরকারি বাসেই চললাম আমার রাধারানীর স্থল বারসানা। পৌঁছে গেছি বারসানা। ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছিল, কারণ একা আমি ছিলাম, লাগেজও টানতে হচ্ছিল এবং তার সঙ্গে সব কিছুই করতে হচ্ছিল। আমি উপাধ্যায় গেস্ট হাউস বলে একটা হোটেলে থাকলাম, যেটা একবারে রাধারানী মন্দিরের একদম পাশে। এই ভাইটি রিসেপশনে ছিল এবং খুব ভালো ব্যবহার করেনি, আমার ভালো লাগেনি এই হোটেলটা। তাদের ব্যবহার ভীষণ রুড ছিল, একদম কোঅপারেটিভ ছিল না। রুমগুলো মোটামুটি ছিল, বাট নট দ্যাট মাচ। রুমগুলো ঠিকঠাক থাকলেও তাদের ব্যবহার খুবই বাজে ছিল। তারা একটু কেউ জল এনে দিচ্ছিল না, ঠিক মতন কথা বলছিল না। আমি এরকম বাজে হোটেলে কোনোদিন থাকিনি। মানে ভাবতে পারা যাবে না এত গরম, যে এসি চলছে, যে এসির যে গরমটা সেটাও ভাবতে পারা যাবে না এত বেশি গরম। যে এসিটা যে চলছে, দেখুন এসিটা চলছে তো কোনো ফিল হচ্ছে না, মনে হচ্ছে যেন নর্মাল একটা জায়গাতে আছি, যেখানে এমনি নর্মাল টেম্পারেচার। তাহলে বাইরের টেম্পারেচার কত হবে আমি এখন বুঝতে পারছি না। আমরা যতদূর সম্ভব রাধারানী টেম্পলে 4টের আগে, যেহেতু খুলছে না, 4টের আগে আমরা হোটেল থেকে বেরোতেও পাচ্ছি না। আর ব্রজভূমিতে নাকি 12টা থেকে 4টে পর্যন্ত কথা আছে, যে এখানে ব্রজভূমিতে সমস্ত মন্দির বন্ধ থাকে, সুতরাং এখন কোথাও বেরোনোর কোনো চান্সই নেই। আমার সঙ্গে সেখানে পরিচিত হয়েছিল দুর্গাপুর নিবাসী সৌম্য ঘোষ মহাশয়ের। সৌম্যদা আমার সঙ্গে থাকার জন্য, তাই জন্য আমি বারবার আমরা বলছি। বিকেল 4টের সময় আমরা দুজনে মিলে বেরোলাম, বিনোদ বাবা মহারাজের আশ্রমে গেলাম। আমার সঙ্গে পরিচিত হলাম এই দুর্গাপুর নিবাসী সৌম্য ঘোষ, ওনার সঙ্গে এই পরিক্রমাকালেই পরিচিত হয়েছি। বিনোদ বাবা মহারাজের আশ্রম প্রিয়াকুঞ্জ যাওয়ার পথে দেখতে পেলাম সেই বিখ্যাত পিলিকুণ্ড এটাই, যেখানে রাধারানী মেহেন্দি পরে তার হাতটি এখানে ধুয়েছিলেন। সেখানে অনেক সাধু সন্তের সঙ্গে পরিচিত হলাম, খুব ভালো লাগলো সাধু সন্তদের সঙ্গে এবং নির্জন একাকী বারসানা নিজেকে হারিয়ে দিয়ে। বিনোদ বাবা মহারাজের আশ্রমে পৌঁছে দেখলাম অনেকজনের সেখানে সমাগম হয়েছে এবং তার শিষ্যরা সেখানে তাদের কিছু
বচন শোনাচ্ছেন, কিন্তু বিনোদ বাবা মহারাজ তখন বিশ্রামে ছিলেন এবং একটু পরেই তিনি নগর কীর্তনে বেরোবেন। তাই জন্য সেই সময় তার সঙ্গে দর্শন করা গেল না। আমরা একটু বিমর্ষ হলাম, কিন্তু সময়ও আমাদের নষ্ট করা যাবে না, তাই সেখান থেকে আমরা রাধারানীর মন্দিরে যাওয়ার ইচ্ছা প্রকট করলাম এবং আসার পথে প্রিয়া কুঞ্জে আবার আসব এই মনস্থির হলো। এই সেই বর্ষানার গলি যেখানে আমার রাধারানী ছোট্ট থেকে বড় পর্যন্ত তার চরণ নিয়ে ছুটে ছুটে বেরিয়েছেন, তার চরণের ধুলিতে মিশে গেছে পুরো ব্রজভূমি। আমি সেই পথ দিয়ে হেঁটে চলেছি, সেটা আমার কাছে খুব এক নস্টালজিক একটা ব্যাপার এবং আমি খুব আপ্লুত হচ্ছিলাম। এখান থেকে শুরু হচ্ছে রাধারানী মায়ের মন্দির বা আমাদের সখী রাধারানীর মন্দিরের ওঠার রাস্তা। পাশেই সবাই বলবে জুতো রাখো, ফুল কেন, কিন্তু ওপরে আরও অনেক জুতো রাখার জায়গা আছে। মন্দিরের কাছাকাছি পৌঁছে আমি আমার সখা এবং সখীর জন্য বেল ফুলের গাজরা আর মিছরি নকুলদানা নিয়ে নিলাম। আমার সখীর এটাই খুব পছন্দের ভোগ এবং এখানে এটাই সবাই আমার সখীকে চড়ায়। রাধারানীর মহলের ভিতরে পৌঁছে আমার যেন আনন্দের সীমা ছিল না। আমি এটুকুই ভাবছিলাম যে কতক্ষণে আমি আমার সখী সখার দর্শন পাবো। আমার মনটা ভীষণ বিচলিত হচ্ছিল, কিন্তু শুনলাম তখনও নাকি গেট খোলেনি এবং সবাই অধীর আগ্রহে গেটের সামনে অপেক্ষা করছে কখন গেট খুলবে। তখন 5:30 বেজে গেছিল, কিন্তু সেদিন তখনও গেট খোলেনি। মন্দির খুলতে তখনও কিছুক্ষণ দেরি ছিল, তার জন্য ভক্তেরা সকলে রাধারানীর ভজন কীর্তন করে আনন্দ করছিল, সময় ব্যতীত করছিল এবং আমি সেই সুযোগে একটু বর্ষানার যে উঁচি চাবুত্রা থেকে আমি বার্সানা সিটি এবং মন্দিরের চারিপাশের একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য। দেখুন, রাধারানীর মন্দিরের কপাট খুলে গেছে, কিন্তু কত ভিড়, কত ঠাসাঠাসি। আমি একবারে ওপরে পৌঁছে গেছি, সেই জায়গা থেকে আমি একটু ভিডিও করে নেব ভেবেছিলাম, কিন্তু খুব ভয় হচ্ছিল পড়ে না যায় বা ফোনটি পড়ে না যায়, তার জন্য বেশিক্ষণ ভিডিও করিনি। অবশেষে সেই অতি রমণীয় মুহূর্ত আমার কাছে উদ্বুদ্ধ, যে সময় আমি আমার সখী আবার সখা রাধা রানীকে, শ্রীকৃষ্ণকে দর্শন করলাম। আহা, সে কি পরম রূপ, কি সৌন্দর্য তাদের! আমার চোখের সামনে রাধা রানী, শ্রীকৃষ্ণ, আমি যেন ভাবে বিভোর হয়ে যাচ্ছিলাম।
কথিত আছে যে বার্সানার রাধারানীকে তুমি যা দেবে তার থেকে দ্বিগুণ তিনগুণ তোমাকে ফিরিয়ে দেবে সে। আমি একটা মালা এনেছিলাম রাধারানীর জন্য, সাধারণ মালা। আমাকে কত সুন্দর একটা মালা উপহার দিয়েছে, আমাকে পরিয়ে দিয়েছে এই মালাটি। খুব সুন্দর মালা আমার সখী আমাকে উপহার দিয়েছে। সামনে আমার রাধা সখীর দরবার। আগামীকাল ফের দেখা হবে সখীকে এই আশ্বাস দিয়ে। মন্দির থেকে বেরিয়েই দুপাশারি দেখতে পেলাম যে বিভিন্ন ছোট বড় মাঝারি বিভিন্ন রকম গোপাল রাধার মূর্তি, তার সুন্দর সুন্দর ড্রেস, যেগুলো দেখে এত ভালো লাগছিল এবং নিজেকে যেন মনে হচ্ছিল ছোটবেলার জগতে ফিরে গেছি। সত্যি সুন্দর। চশমা পরে শ্রীকৃষ্ণ গোপাল আমি প্রথম দেখলাম। এত সুন্দর সুন্দর পোশাক এবং পোশাকগুলো ভীষণ কম দামে। আমি কিছু নিজের বাড়ির জন্য কিনেছিলাম, বেশি আনতে পারিনি কারণ আমি তো বেশি বইতে পারি না। আর বার্সানা বা ব্রজধামে যাব, আবার সেখানে মিষ্টি থাকবে না সেটা হতেই পারে না। রাস্তার দুপাশারই সুন্দর সুন্দর মিষ্টি, যেগুলো খুব লোভ জাগাচ্ছিল মনে। লস্যি ছিল, মাখন ছিল। সে ব্রজভূমিতে এগুলোই স্বাভাবিক পাওয়া যাবে। আমিও কিছু কিনে নিয়ে কিছু পেট পুজো করলাম। সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়েছিল কি না হয়েছিল তাও মনে নেই, কিন্তু এখানে আমার খুব লোভ হচ্ছিল এগুলো খেতে। আমি মাখন আর লস্যি খেলাম। বর্ষানার মন্দির থেকে বেরিয়ে আমি কীর্তি মায়ের মন্দিরে আসলাম। কীর্তি মায়ের পুরনো মন্দির, যেখানে কীর্তি মা এবং বৃষভানুজি মন্দির রয়েছে, মূর্তি রয়েছে, এবং সেখানে শ্রীদামা যিনি রাধিকার ভাই তাঁরও মন্দির রয়েছে। সুন্দর এই মূর্তি, সবাই দর্শন করুন, আসুন আমার সঙ্গে। অপূর্ব সুন্দর সাজে, মাঝখানে বৃষভানুজি, বাঁ দিকে শ্রীদামা মহারাজ এবং ডান দিকে কীর্তিমা। ওই ময়ূর ডাকছে। 7:30 পৌনে 8টা বাজছে, তাও কিন্তু আকাশ এখনো কিন্তু পুরোপুরি অন্ধকার হয়নি। সুন্দর কলি গাছ, লতা একটা। এইদিকে মহাপ্রভুর সঙ্গে বিনোদ মহারাজের ছবি। বিনোদ বাবা মহারাজের আশ্রমে এসে বসে আছি। উনি নগর কীর্তনে বেরিয়েছেন মনে হয়, তখন একবার এসে আমরা দেখা পেলাম না। আবার একবার চেষ্টা করছি, যদি ঠাকুরের কৃপা হয়, যদি প্রভুর ইচ্ছায় তার দেখা হয়ে যায়। এখন কেউ নেই আশ্রমে। কি সুন্দর। ব্রজধামে এসেছি অথচ ময়ূরের ডাক শুনতে পাবো না, হতেই পারে না। ময়ূরের ডাক অনেক শুনতে পেলাম, বিশেষ করে বিকেলের দিকে। একদম আশেপাশে কোথাও ময়ূর ডাকছে, ভীষণ ভালো লাগছে। এখানে মোটামুটি মান্যগণ্য সমস্ত যারা সাধু সন্ত, যারা পৃথিবীতে তাদের শিক্ষা দীক্ষা এবং ভক্তির ছাপ ফেলে গেছে, তাদের এখানে প্রতিকৃত রয়েছে। ওখানে যেরকম জগৎবন্ধু সুন্দরের, তারপরে এখানে তো বিনোদ বাবা, তারপরে তো এখানে আরও যত সমস্ত বিখ্যাত যে সমস্ত ভক্তি মার্গের লোক সমস্ত রয়েছে, তাদের কিন্তু এখানে ছবি রয়েছে। এখানে রাধা সুন্দরী, নিতাই গৌর, ওখানে রাধার রাসের, রাধাকৃষ্ণ রাসের, আর ওখানে জগৎবন্ধু মহাপ্রভুর একটা বড় ছবি রাখা আছে। তো দেখা যাক, অপেক্ষা করি আর দেখা পাই কিনা দেখি।
খুব সুন্দর দর্শন হলো আজ। বিনোদ মহারাজের সঙ্গেও দেখা হলো, রাধারানীর মন্দিরেও সুন্দর দর্শন হলো। আবার কালকে ভোরে মঙ্গল আরতি দেখার পালা। আবার কালকে দেখা হবে পরের অংশের ব্লগের সঙ্গে। নমস্কার।